দর্শক আপনাদের স্বাগত ওয়ালটন এসি প্রেজেন্স টিভিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি জেবুন্নেসা আলো। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আমরা আজকে আলোচনা করব কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর নিয়ে। এই বিমানবন্দরটি সম্প্রতি আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা হয়েছে। এতে প্রায় 4,000 কোটি টাকারও বেশি খরচ করা হয়েছে, কিন্তু এর কোনো ব্যবহার নেই। তো কেন এই আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবহার নেই, তাহলে এটা ব্যবসায়িকভাবে কতটা সরকার ক্ষতিগ্রস্ত হবে, এই সব বিষয় নিয়ে রিপোর্ট করেছে আমাদের রিপোর্টার কামরান সিদ্দিক এবং জহির রায়হান। আমরা আজকে কামরানের কাছ থেকে জানবো। কামরান, আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনি যদি একটু বলেন যে এই যে কক্সবাজার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রেডি কবে থেকে, এবং এটা আসলে কেন কোনো ব্যবহার নিশ্চিত না করেই এখানে ইনভেস্টমেন্টটা করা হয়েছে। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আমাদের এমনি একটা তারা এস্টিমেটেড ডেট বলা হচ্ছে যে অক্টোবরের 2 তারিখ থেকে এটা অফিসিয়ালি ডিক্লেয়ার্ড হবে, যে এটা আগে থেকে ডেটটা ঘোষণা করতে হয়। আইকাও যে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অথরিটি, তাদের কিছু স্ট্যান্ডার্ড আছে, সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনি যদি সেই ফিচারগুলো, সেই রানওয়ে বা হচ্ছে যে টার্মিনাল, এগুলো যদি সব কমপ্লিট হয়, তাহলে আপনি এটা আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য উপযোগী। এবং এটা ফ্লাইট ঘোষণা 56 দিন আগে আইকাউকে জানাতে হয় যে আমরা রেডি। তো সব কিছু রেডি, কিন্তু এই সব কিছু এগুলো কী জন্য? এগুলো হচ্ছে যে মূলত ফ্লাইট অপারেশনের জন্য। কিন্তু দেখা যাচ্ছে যে স্টিল আমরা জানি যে কোনো এয়ারলাইন কিন্তু কনফার্ম করে নাই যে তারা অক্টোবরের 2 তারিখের পর থেকে যে তারা ফ্লাইট চালাবে, এটা কোনো এয়ারলাইন কনফার্ম করে নাই। আমাদের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ হচ্ছে যে যারা লোকাল এয়ারলাইন, 4টা লোকাল এবং হচ্ছে যে বিদেশি যারা অপারেটর, সবার সাথে মিটিং করেছে একাধিকবার। তো এয়ারলাইনগুলো যেটা বলছে যে তারা এখান থেকে ফ্লাইট যেসব রুটে, তারা কয়েকটা রুটের কথা তারা আমাদেরকে বলেছে। একটা হচ্ছে যে আমাদের ঢাকা, তারপরে হচ্ছে কক্সবাজার টু থাইল্যান্ড, বা হচ্ছে কক্সবাজার টু কলকাতা। কিন্তু তারা এখনো ভায়াবিলিটি ওইভাবে দেখছে না, তারা কমার্শিয়াল বিজনেস ভায়াবিলিটি দেখছে না। তো মানে এটা হচ্ছে বেটার রুট হিসেবে চিন্তা করছে। কিন্তু ধরেন যদি বলা হয় যে কক্সবাজার থেকে কেউ কি মিডল ইস্টে যাবে, তারা বলছে কেন যাবে একজন কক্সবাজার থেকে মিডল ইস্ট? ধরেন মিডল ইস্টে আমাদের যায় হলো যে চিটাগং থেকে কিছু ফ্লাইট যেত মিডল ইস্ট, বেশিরভাগ তো হাব তো ঢাকা, ঢাকা থেকে মানুষ মিডল ইস্টে যায়। এখন মিডল ইস্ট আমাদের বড় বাজার, কিন্তু কক্সবাজার থেকে তো এত মানুষ মিডল ইস্টে যাওয়ার তাদের দরকার নেই। আবার চিটাগং বা আশেপাশের জেলা থেকে যে কক্সবাজার আসবে সেটাও দরকার নেই, কারণ চিটাগং একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কিন্তু আছে, এবং অনেক ইন্টারন্যাশনাল ফ্লাইয়ার। চিটাগংয়েই একটা যেহেতু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, তার পাশেই কক্সবাজার। এটা মানে ওই রুটের যদি কেউ, কক্সবাজারের রিজনের যদি কেউ যেতে চায় মিডল ইস্টে, তারা তো চিটাগং থেকেই যেতে পারে। এক্স্যাক্টলি। ইভেন চিটাগংও কিন্তু এক্সপেক্টেড অনেক সময় প্যাসেঞ্জার পায় না বলে রিসেন্ট অনেকগুলো এয়ারলাইন কিন্তু চিটাগং থেকে অপারেশন বন্ধ করে দিয়েছে। এখন যেটা হয়েছে আসলে কেন এটা করা হলো, আমরা জানি যে, আপনি জানেন যে লাস্ট রেজিমে তারা বলা হচ্ছিল যে বাংলাদেশ একটা এভিয়েশন হাব হবে, এবং কক্সবাজারকেও একটা রিজিওনাল হাব হিসেবে করার একটা কথা বলা হয়েছিল, এবং রিফুয়েলিং স্টেশন, বিশেষ করে হয়তো এখানে এসে থেমে ফুয়েল নিয়ে অন্য জায়গায় যাবে। সেজন্য আপনি জানেন যে 3rd টার্মিনাল একটা মেগা প্রজেক্ট এভাবে কক্সবাজার, সৈয়দপুর, রাজশাহী 4-5টা এয়ারপোর্টে ডেভেলপমেন্ট হয়েছিল। কক্সবাজারের কাজটা ছিল বেসিক্যালি গভর্নমেন্টের প্রায় 3 লাখ কোটি টাকার অনেকগুলো মেগা প্রজেক্ট কক্সবাজার কেন্দ্রিক ছিল। যেমন হচ্ছে মাতারবাড়ি, বা হচ্ছে যে ফুয়েল, এই যে জ্বালানির যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, বা হচ্ছে ঢাকা টু কক্সবাজার ডিরেক্ট রেল লাইন। আবার সবচেয়ে যে জন্য মানে আমাদের এয়ারলাইনগুলোর কনসার্ন যে এখানে ইন্টারন্যাশনাল ভিজিটর কেন আসবে, সেটাকে ফোকাস করে কিন্তু সরকার 3টা স্পেশাল ট্যুরিজম পার্ক করার প্ল্যান নিয়েছিল, এটা 9 বছর আগে। এবং এটা হচ্ছে সাবরাং ট্যুরিজম পার্ক, আর এরকম আরও একটা আছে 3টা। এর মধ্যে সোনাদিয়াটা কিন্তু পরিবেশের ইস্যু তুলে এই গভর্নমেন্ট এসে এটা বাতিল করে দিয়েছে। এই 9 বছরে এই প্রজেক্টগুলোরও কোনো মানে আমি যে প্রোগ্রেস নাই। আমার যে একজন মানে আপনি জানেন যে কক্সবাজারে বিনোদনের অবস্থা, মানে ফরেনার এসে যে এক্সক্লুসিভ কোনো ট্যুরিজম জোন আছে বাংলাদেশের, যে তাদের নিজস্বভাবে যে একটা ট্যুরিস্টদের জন্য ভালো আয়োজন, সেই আয়োজনটা কিন্তু বরাবরই বলা হয় যে কক্সবাজারে নাই। তাহলে শুধু বিচে বালু বা ময়লা বিচে এসে কেন মানুষ, বাইরের লোকজন আমাদের এখানে আসবে? আবার ধরেন যে সম্ভাব্য যেসব জায়গা থেকে আমাদের এখানে আসতে পারে কারা, ধরেন নেপাল আমাদের একজন প্রতিবেশী রাষ্ট্র, নেপাল কিন্তু ল্যান্ডলক কান্ট্রি, বা তাদের কোনো বিচ নাই। তাহলে আমাদের যারা এক্সপার্ট বা তারা বলছেন যে নেপাল একটা পসিবল হইতে পারে। কিন্তু এই যে আমি যে ফ্যাসিলিটি গ্রো করি নাই, বা হচ্ছে যে আমি যে সেই ব্র্যান্ডিংটা করি নাই, আমাদের এম্বাসি করে নাই, আমাদের সরকার করে নাই,
এই যে এয়ারপোর্ট করতেছি সে অনুযায়ী সিমালটেনিয়াসলি এই কাজগুলো দরকার ছিল, সেটা হয় নাই। যে কারণে হচ্ছে যে এখন আমি এই মুহূর্তে হঠাৎ করে এসে যে আপনি ঘোষণা করে দিলেন আর আমি ফ্লাই করলাম আর আমি লস খেলাম, তাহলে তো হয় না। তারা বলছে যে দরকার ছিল, বাট কিন্তু আমার সেই প্রিপারেশনগুলো তো আপনি গ্রো করেন নাই পাশাপাশি যেটা। এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে সরকার এখন যে এয়ারলাইনগুলোর সঙ্গে বসা হচ্ছে, এখন একটা কথা শুনতেছি যে বিমান নাকি কলকাতা ফ্লাইট অপারেট করবে। এখন ধরেন বিমান কিন্তু অনেকগুলো রুট লসের কারণে বন্ধ করে দিয়েছে, রিসেন্ট ঢাকা নারিতা ফ্লাইট বন্ধ করে দিয়েছে। এখন আপনি জানেন ইন্ডিয়া কিন্তু আমাদেরকে ভিসাও দিচ্ছে না। এখন যদি কলকাতার এবং নভোএয়ার কিন্তু ইন্ডিয়ার সাথে ফ্লাইট বন্ধ করে দিয়েছে। এই যে শেখ হাসিনা চলে যাওয়ার পরে আমাদের যেহেতু ইন্ডিয়া ভিসা দিচ্ছে না, আমাদের ট্যুরিস্ট মুভমেন্ট কমে গেছে। নভোএয়ার কিন্তু ইন্ডিয়ার কলকাতা ফ্লাইট চালায় না ঢাকা থেকে। কক্সবাজার থেকে যদি করে কলকাতা, তাহলে সেটা কতটুকু ভাইয়েবল হবে? এটা বিমান সরকারি প্রতিষ্ঠান বলে আমি কি চাপিয়ে দিচ্ছি আর অন্যদেরকে পাচ্ছি না? এই প্রশ্নগুলো অলরেডি উঠেছে। এখন যদি সরকার হয়তো অন্যান্য ফ্যাসিলিটি গ্রো করে দেন হয়তো। তাহলে এত বড় একটা এয়ারপোর্টের কাজ, এতগুলো টাকা, 4,000 কোটি টাকার বেশি সেখানে পাবলিক মানি সেখানে ইনভেস্ট করা হলো, কোনো ধরনের কোনো প্ল্যান, এটা কার আসলে অথরিটি ছিল? এটা তো এই যে রেগুলেটেড, যে অর্থাৎ আমরা যেটাকে ক্যাব বলি, সিভিল এভিয়েশন অথরিটি, তারপর ট্যুরিজম মিনিস্ট্রি, তাদের প্ল্যানেই তো এই প্রজেক্টটা হয়েছে। তাহলে তাদের কি কোনো মানে এই কোনো প্ল্যান ছিল না? না, অবশ্যই এটা আসলে মানে আমি তো বললাম যে সরকারের অনেকগুলো মেগা প্রজেক্টের অংশ, যে হয়তো ভেবেছিল যে কক্সবাজারে এত কাজ হচ্ছে, সেখানে আমরা আবার একটা সি বিচ, পৃথিবীর সবচেয়ে বড় সি বিচ, সব ফ্যাসিলিটি যদি গ্রো করা হয় এবং তাহলে সেটা তো আপনি বললেন, কিন্তু এই যে এখন যেহেতু তারা কমার্শিয়াল ফ্লাইট পরিচালনার জন্য মানে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য সম্পূর্ণ রেডি, তো কিন্তু আমি আন্তর্জাতিক ফ্লাইট পাচ্ছি না, তাহলে তো সরকারের এই ইনভেস্টমেন্টটা তো ওয়েস্ট হবে না? কি হবে বা এখান থেকে লস হবে কি? তারা বলতে চাচ্ছে যে এটা এমনিতেও মানে তাদের যে প্রিপারেশন, মানে রানওয়ে এক্সপ্যানশন এগুলা করার ফলে যেটা ইনভেস্টমেন্ট হয়ে গেছে, এখন যদি একটু দেরিও হয়, মানে তারা আশা করছে হয়তো এখন না পেলেও আর 1 বছর বা আগামী ধরেন রানওয়ে, সমুদ্রের মধ্যে আপনি জানেন যে একটা রানওয়ে হয়েছে, সো সমুদ্রের রানওয়েটা 10,200 ফিট হবে, এখন 9,000 ফিট কমপ্লিট হয়েছে। তো এটা হইতে হইতে আগামী মার্চ পর্যন্ত চলে যাবে। তো তারা আশা করতেছে যে এখন একটু করে শুরু হইলেও হয়তো মার্চ কেন্দ্রিক আরো বেশি ফ্লাইট পেতে পারে, যদিও কেউ স্টিল কনফার্ম করে নাই। তাদের এক্সপেকটেশন এখন পর্যন্ত কোনো ভায়াবল রুটও পাওয়া যাচ্ছে না, ভায়াবল রুটও পাওয়া যাচ্ছে না। কেউ এটা চিন্তা করতেছে, স্টিল চিন্তার মধ্যে আছে যে, সো আসলে টোটাল জিনিসটা এখন একটা আনসার্টেনিটি। এবং ক্যাব দাবি করতেছে যে খুব বেশি ফাইন্যান্সিয়াল লস এর মধ্যে হবে না, কারণ কিন্তু আমরা রিটার্নও তো পাচ্ছি না। 4,000 কোটি টাকা তো পাবলিক মানি এখানে ইনভেস্ট করছে, সেখান থেকে তো আমার একটা নির্দিষ্ট প্রজেকশন থাকবে যে আমি কোথাও ইনভেস্ট করলে সেখান থেকে আমার রিটার্নটা কিভাবে আসবে। এক্স্যাক্টলি, ফ্লাইট না চালালে তো আপনার রিটার্নও আসবে না। আবার আমি যদি কক্সবাজারকে এই যে ট্রানজিট হিসেবে ব্যবহার করে অন্যান্য জায়গায় ফ্লাইট চালাতে চাই, আমার যদি সেই ফ্লোটা না আসে প্যাসেঞ্জার, তাহলে আমি ওখানে যে কস্টগুলো, এখানে যে ফিগুলো দিতে হয় অ্যারোনটিক্যাল নন অ্যারোনটিক্যাল একটা এয়ারপোর্টে আসলে, তাহলে আমি লস দিয়ে তো আমি ফ্লাইট চালাবো না। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখলেন যে আমাদের যে প্রজেক্টের যে ছড়াছড়ি, সেটি মনে হচ্ছে যে শুধু প্রজেক্টে যেখানে টাকা খরচ করতে হবে সেই টাকাই আমরা খরচ করেছি, কিন্তু এটা রিটার্ন কি হবে? যে পাবলিক মানি আমরা ব্যবহার করছি, বড় বড় প্রজেক্ট নিচ্ছি, কিন্তু এই পাবলিক মানি ইনভেস্ট করার পর সেখান থেকে সেই টাকাটা আবার তুলে আনা, সেটা যখন হয় না, তখন কিন্তু সেই প্রেশারটা আসলে সাধারণ মানুষের উপরই পড়ে, ইনফ্লেশনের উপর পড়ে। তো এত বড় একটি প্রজেক্ট করা হয়েছে, একটি বিমানবন্দর করা হয়েছে আন্তর্জাতিক মানের, কিন্তু সেটা করার প্রয়োজন আছে কিনা, যদি এই পরিমাণ টাকা ইনভেস্ট করা হয় তাহলে সেখানে আমাদের রিটার্ন কতটুকু হবে, বা সামনে আসলে আমাদের রিটার্ন করার কি পসিবিলিটি আছে, সেই বিষয়ে আসলে আমরা দেখি বিগত সরকারের আসলে কোনো প্ল্যান ছিল না, নতুন সরকারেরও আমরা কোনো প্ল্যান দেখতে পাচ্ছি না। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।